দেশে বিদেশে রাজনীতিতে, নির্বাচনের যুদ্ধে, বাণিজ্যে, সমাজে, সংস্কৃতিতে যেখানে যা খবর হচ্ছে সেই খবর অনেক সময় বলতে চায় খবরেরও বেশি কিছু। তেমন খবর নেই আমাদের প্রতিদিনের ৭১ সংযোগ। এক বন্যার রেশ কাটতে না কাটতেই আবার চোখ রাঙাচ্ছে বন্যা দেশের উত্তর পূর্বাঞ্চল এবং একই সাথে সেই এলাকাগুলোর উজানে সামনের ৭ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির কারণে বন্যার শঙ্কা করা হচ্ছে। আজ একনিক সভায় মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বলছিলেন যে চলতি বছরের অগাস্ট মাসে দেশে বন্যার আশঙ্কা রয়েছে এবং বৃষ্টির প্রভাব পড়বে, সবাইকে বন্যা মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে হবে এখন থেকে। অন্যদিকে অতিবৃষ্টি এবং ঢলে ফেনীর মুহুরী নদীর ৫টি স্থানে বেড়িবাঁধ ভেঙে ১০টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। তাই ফুলগাজী এবং পরশুরাম উপজেলার মঙ্গলবারে এইচএসসি এবং আলিম পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই অবস্থায় স্থানীয় এমপি দুর্গত এলাকা পরিদর্শন করে টেকসই বাঁধ মেরামতের আশ্বাস দিয়েছেন। দর্শক, আমরা আজকে এই বিষয়ে আলোচনা করতে চাই। সেই আলোচনা শুরু করবার আগে চলুন প্রতিবেদন দেখে আসি। ফেনীর ফুলগাজীর দৌলতপুরে ৩টি এবং পরশুরাম উপজেলার ২টি স্থানে বেড়িবাঁধ ধসে গেছে। এতে প্লাবিত হয়েছে ফুলগাজী বাজার, উত্তর দৌলতপুর সহ ১০ গ্রামের নিচু এলাকা। আর এখনও ঝুঁকিতে ১২২ কিলোমিটার বাঁধের বেশ কয়েকটি স্থান। মুহুরী নদীর বাঁধ ভেঙে বন্যা দেখা দেওয়ায় ফুলগাজী ও পরশুরাম উপজেলায় আজকের এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। কেন্দ্রে গিয়ে দেখি পরীক্ষা স্থগিত। তো আমরা যদি এটা কাল রাত থেকে জানতাম তাহলে আমরা এত দূর থেকে পানি ফাড়ে দিয়ে আমরা আর কেন্দ্রে যাইতে হইতো না। বাড়ি ঘরে পানি ওঠায় চরম বিপাকে এলাকার বাসিন্দারা। সবার অভিযোগ, টেকসই বাঁধ নির্মাণ না করায় প্রতি বছর বর্ষা এলেই পানিতে ভাসতে হয়। ঘরের ভিতরে যা জিনিসপত্র আছে, যা মাল সামান আছে, সব ভেঙে একবারে সব স্রোতে নিয়ে যায়। সব জিনিসপত্র, হাঁস মুরগি সব কিছু খালি বাচ্চার ঘরে লই, তারা খালি উদ্ধার হয়েছে কোন রকম করে। তাদের একজন গৃহপালিত ঠিকাদার আছে, ওনাকে দিয়ে ১০ লাখ টাকার কাজ ১.৫ লাখ টাকায় করেন এবং নির্মমানের কাজ করে আর সঠিকভাবে এটা মেরামত করে না। আমরা এই দুর্ভোগ আর চাই না, আমরা এটার স্থায়ী সমাধান চাই। স্থায়ীভাবে তো মেরামত করে না, বস্তা কতগুলো দিয়ে, বালি কতগুলো দিয়ে, মাটি কয়টা দিয়ে আবার শেষ, আবার পরের বছর আবার ভাঙে। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পানির প্রবাহ কিছুটা কমলে ধসে যাওয়া বাঁধ মেরামত করা হবে। এদিকে দুর্গত এলাকা পরিদর্শন করে টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। এই বছরের মধ্যে এটা একটাকে পাশ হয়ে যাবে, পাশ হওয়ার পর এটা কাজ শুরু হবে। সমীক্ষার কাজ অলরেডি শেষ হয়ে গেছে। এদিকে দুপুরে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। মঙ্গলবার দুপুর পর্যন্ত ফুলগাজীর বিভিন্ন পয়েন্টে বিপদসীমার ১২৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। বন্যার্তদের জন্য শুকনো খাবারের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। হাসিবা আলী বর্ণা, ৭১। দর্শক, আমরা যেমনটা আমাদের সহকর্মীর মাধ্যমে শুনছিলাম এবং কম বেশি গণমাধ্যমে কিন্তু খবরটা আছে যে বন্যার পরিস্থিতি দিনকে দিন বেশ আসলে প্রকট হচ্ছে এবং যে অভিযোগ আসলে থাকে যে বাঁধগুলো পুরোপুরি টেকসইভাবে নির্মাণ করা হয় না। আমরা হয়তো অতিথিদের কাছ থেকে সেটা শুনবো। তবে সর্বশেষ ফেনীর একটু খবর জানবো। সহকর্মী নুরুজ্জামান সুমন যুক্ত হয়েছেন আমাদের সাথে। নুরুজ্জামান সুমন, জানাবেন এই মুহূর্তে বন্যা পরিস্থিতির সর্বশেষ কি খবর জানিয়েছে আবহাওয়া অফিস এবং যে বাঁধগুলো এখন ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর সর্বশেষ কি অবস্থা? যে আবহাওয়া অফিস বলছে যে আগামী আরো ২-১ দিন এখানে বৃষ্টিপাত হবে। তবে আজকে কিন্তু সারাদিন কিন্তু বৃষ্টিপাত কমই হয়েছে। আমরা দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে এখানকার যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তারা বারবার একই কথা বলছে, এটি যে পানি না কমা পর্যন্ত যে ভেঙে যাওয়া যে বাঁধের অংশ সেগুলি কিন্তু মেরামত করার কোনো সুযোগ নেই। তারা এক ধরনের একটা অসহায়ত্ব তারা প্রকাশ করেছেন। তারা পানি নামলেই তারা মেরামতের উদ্যোগ নেবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে এলাকার মানুষের যে ক্ষোভ যে এই যে নর্থ বোর্ডে যে বাঁধ, এই বাঁধ কিন্তু প্রতি বছর যে বর্ষা মৌসুম এলে কিন্তু বাঁধ ভেঙে যায় এবং আজকেও কিন্তু আমরা 5টি স্থানে বাঁধ ভেঙেছে। কিন্তু এই যে বিকেল নাগাদ আমরা যেটি দেখতে পেয়েছি যে পরশুরামের শালদর, দক্ষিণ শালদরের যে অংশটুকু সেখানে কিন্তু ক্রমান্বয়ে বাঁধ কিন্তু ভাঙছে। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি প্রায় ১২৫ ফুটের মতো শালদর অংশে বাঁধ ভেঙেছে। সেই হিসেব করে বন্যার তো আসলে খুব একটা উন্নতি হচ্ছে না। সামনের দিনগুলোতে বোধহয় আরও বেশি বন্যার প্রকট আকার ধারণ করতে পারে, সেই ধারণাই আসলে হয়তো করছে। আমরা জানি যে মাননীয় মন্ত্রী আজকে এখানে এলাকা ঘুরে গেছেন, তিনি সর্বশেষ আসলে কি আশ্বাস দিয়ে গেছেন এবং এই যে বাঁধগুলো বারবার ত্রুটি
মুক্ত করা যাচ্ছে না, ত্রুটি নিয়েই বারবার নির্মাণ করা হচ্ছে, সেই বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দিয়েছেন কিনা? যে মন্ত্রী মহোদয় আজকে তিনি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন, তার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ছিল। তবে তিনি একটা আশার বাণী শুনিয়ে গেছেন, যে তিনি বলেছেন যে মুহুরী নদীর যে বাঁধ, এই বাঁধের কিন্তু এই বছর তিনি একটা কার্যকরী একটি পদক্ষেপ নেবেন। তিনি বলেছেন যে প্রায় 800 কোটি টাকার একটি প্রকল্প তিনি মন্ত্রণালয় হাতে নিয়েছেন। আগামী বর্ষা মৌসুমের আগেই এই যে ফেনী মুহুরী নদীর বাঁধ, একটি টেকসই বাঁধ তারা এই এলাকার মানুষকে উপহার দিবেন, এবং যে বন্যা থেকে যে আকস্মিক যে বন্যা, হঠাৎ যে বন্যা হয় বা মৌসুমের যে বন্যা হয়, সেই বন্যার হাত থেকে মানুষকে মুক্তি দিবেন। তবে এলাকার মানুষ বারবার একটি কথা অভিযোগ করছেন যে মুহুরী নদী এই পরশুরাম থেকে শুরু করে যে সোনাগাজী স্লুইস গেট পর্যন্ত মুহুরী নদীর যে বহমান, সেটি কিন্তু কিছু কিছু অংশ কিন্তু সরু খালে পরিণত হয়েছে। অর্থাৎ আঁকা বাঁকা নদী যদি সোজা যদি না করা হয় এবং নদী যদি ড্রেজিং যদি না করা হয়, তাহলে এই নদীর যতই বাধা হোক কিন্তু কাজের কাজ কিছুই হবে না, কারণ নদীর পানির প্রবাহ কিন্তু এখন পর্যন্ত ঠিক নেই। আমরা আজকে দেখেছি যে কিছু কিছু অংশ এত শুরু হয়েছে যে মনে হচ্ছে যে একটি খাল। তো এখানকার এলাকার মানুষের তাদের একটি অভিযোগ যে উজানের যে ঢল, যে বর্ষা মৌসুম এলে উজানের ঢলের যে চাপ থাকে, ওই চাপ কিন্তু এই মুহুরী নদী কিন্তু সামলাতে পারে না। অর্থাৎ পানির এই চাপ কিন্তু উপচে পড়ে এই যে লোকালয়ে। আমরা যেটুকু এই যে পরশুরাম ফুলগাজী মানে খবর আমরা পেয়েছি, অন্তত প্রায় আপনার 20,000 মানুষের মতো মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। এবং এলাকার যে সকল পুকুর রয়েছে, আপনাকে বলে রাখি যে এলাকার কিছু উদ্যোক্তা রয়েছে যারা মাছ চাষ করেন, সবগুলো কিন্তু পুকুর এই যে ভেসে গেছে। বিশেষ করে সদর ইউনিয়ন এবং পরশুরামের চিতুলিয়া এলাকার যে সকল পুকুর রয়েছে সবগুলো ভেসে গেছে এবং ঘর বাড়িতে কিন্তু পানি উঠেছে। তবে রাতের দিকে যদি উজানের ঢল যেভাবে নামছে এবং রাতে যদি বৃষ্টি হয়, তাহলে হয়তো বন্যা পরিস্থিতি অবনতি হবে। আমরা পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে সন্ধ্যার দিকে জানিয়েছেন যে এখনো 122 সেন্টিমিটার উপর দিয়ে মুহুরী নদীর পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ মানুষের যে স্থানীয় মানুষের পরামর্শ যে মুহুরী নদী বাঁধার আগে নদী ড্রেজিং করতে হবে, নদী সংস্কার করতে হবে, এবং নদীর যে সরু অংশ রয়েছে সেগুলো একটু চওড়া করতে হবে এবং বাঁকা নদীকে সোজা করতে হবে। এই হচ্ছে এখানকার। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে নুরুজ্জামান সুমন, যেই তথ্যগুলো আসলে দিচ্ছিলেন। মূলত যেই কারণে আসলে এই বন্যার পানি বারবারই আটকে যাচ্ছে এবং মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে, খুব পরিষ্কার আমাদের সহকর্মীর কাছ থেকে কিন্তু আমরা সেটা শুনলাম যে নদীগুলোকে ড্রেজিং করতে হবে, সেটির হচ্ছে যেই স্বাভাবিক প্রবাহ সেটি স্বাভাবিক করবার জন্য সরু যেই জায়গা হয়ে গেছে সেটি পরিষ্কার করাটা খুব জরুরি, এবং একই সাথে বাঁধ নির্মাণ করার আগে এই নদীগুলোকে তার পানি প্রবাহের যে জায়গাটি সেটি একেবারে নিশ্চিত করা না গেলে এই বাঁধ দিয়ে আসলে খুব একটা উপকার হবে না। ফিরোজ মজুমদার আমাদের সাথে যুক্ত আছেন, চেয়ারম্যান পরশুরাম উপজেলা পরিষদ ফেনীর, এবং একই সাথে আছেন সর্দার উদয় রায়হান, নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড। আপনাদের দুজনকেই স্বাগত একাত্তর সংযোগে। একটু যদি ফিরোজ মজুমদার আপনার কাছে আসি, আপনারা স্থানীয় জনপ্রতিনিধি, আপনাদের তো এইটি মূল দায়িত্ব, এই যে দুর্ভোগে মানুষ পড়ে সেই দুর্ভোগ থেকে তাদেরকে নিরসন করার একটি জায়গা। কেন তারপরেও নদীর ড্রেজিংটা আপনারা ঠিক মতো করছেন না, এবং একই সাথে সাধারণ মানুষের যে দুর্ভোগটি সেটির দিকে কেন আসলে আপনারা খুব জোরালো পদক্ষেপ নিচ্ছেন না? আমরা তো পদক্ষেপ নেওয়ার পথে। আজকে মন্ত্রী মহোদয় বলে গেছেন আগামী বর্ষার আগে এটা সমস্যা স্থায়ী সমাধানের ব্যবস্থা করবেন। বারবার করা হলো, স্থায়ী সমাধান হয়নি। আজকে এলাকার সর্বস্তরের মানুষ স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এবং তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন আগামী বর্ষার আগে স্থায়ী সমাধানের পদক্ষেপ নেওয়া হবে। সেই স্থায়ী সমাধানটা কি আসলে? এই নদীর মাঝখানে আঁকা বাঁকা সোজা করা, ড্রেজিং করা, নদীর বেড়িবাঁধ শক্ত মজবুত করে বাঁধা। এতদিন তাহলে এই কাজটা কেন হলো না? এতদিন হয়নি। এটা 1998 সালে জননেত্রী শেখ হাসিনা যখন এসেছিলেন
তিনি ঘোষণা দিয়েছিলেন এবং কাজও শুরু হয়েছিল। পরবর্তী পর্যায়ে 2001 সালে যখন বিএনপি সরকার ক্ষমতা আসে, তারপর থেকে কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি, এই জন্য সমাধান হয়নি। কিন্তু এরপরে তো আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, তখন কেন আপনারা কোনো উদ্যোগ নেননি? আপনারা তো মাঝখানে 15 বছরের উপর বেশি সময় পেয়েছেন। না, তখনও কাজ হয়েছিল, কিন্তু বেড়িবাঁধের ভিতরে লোকের বসবাস, গাছপালা এসব একদম অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। কত ইচ্ছা থাকা সত্ত্বেও সম্ভব হয়নি। আজকে মাননীয় মন্ত্রী মহোদয় পুরোপুরি আশ্বস্ত করেছেন আমাদেরকে, তিনি পদক্ষেপ এটি তো মাননীয় মন্ত্রী আশ্বস্ত করেছেন, সেটি উনি ওনার দায়িত্ব থেকে করেছেন বা বলে গেছেন, কিন্তু গত যে 15টি বছরের উপর যে আপনারা সময় পেয়েছেন বা চেয়ারম্যান হিসেবে অথবা এলাকাবাসী হিসেবে, তো এই বিষয়টি নিরসন করবার জন্য তো কার্যকর উদ্যোগটি নেওয়ার কথা। কারণ নিশ্চয়ই আমাদের সহকর্মীর কাছ থেকে আপনি খুব পরিষ্কারভাবে শুনেছেন যে প্রতি বছর এই বাঁধগুলো ভাঙে এবং সাধারণ মানুষ একই কথাই বলে যে নিম্ন সামগ্রী দিয়ে এই বাঁধগুলো করা হয়। তাহলে সেভাবে কেন করা হয়? কিছু অসাধু ঠিকাদার এবং পানি দপ্তরের কর্মচারী অবহেলার কারণে এগুলো ঠিক হয়ে যাবে বলে আমার বিশ্বাস। আপনি বলছেন পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে এই ধরনের ঘটনা ঘটছে? জি। আচ্ছা, এই বিষয়ে আপনারা এর মধ্যে কোনো ব্যবস্থা কারোর বিরুদ্ধে নিয়েছেন বা কোনো অভিযোগ করেছেন? আমরা এমপি মহোদয়কে অবহিত করেছি, সর্বসাধারণ অবহিত করেছে। এমপি মহোদয় এই ব্যাপারে অত্যন্ত তৎপর এবং সর্বসাধারণকে আশ্বস্ত করেছেন তিনি যাতে পানি দপ্তর অবহেলা করতে না পারে, ঠিকাদার কাজে ফাঁকি দিতে না পারে, উনি সার্বক্ষণেই তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন এই বলে জনসাধারণকে আশ্বস্ত করেছেন এবং আমার বিশ্বাস তিনি সেটা পারবেন। আচ্ছা, আপনার বিশ্বাস তিনি সেটা পারবেন। এখন আমরা নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ডের একজন অতিথি আমাদের সাথে আছেন, সর্দার উদয় রায়হান। আপনার দিকে আসলে সেই বিষয়টি বারবারই সামনে আসে যে পানি উন্নয়ন বোর্ড সবসময়ই হচ্ছে এই বাঁধগুলো নির্মাণের ক্ষেত্রে উদ্যোগ নেয় এবং তারা আগে থেকে পূর্বাভাস দেয় যে কী ধরনের ঢল আসতে যাচ্ছে বা পানির উচ্চতা কত হতে যাচ্ছে, দীর্ঘ সময় সেটি থাকবে কি থাকবে না। এই বিষয়গুলো নিয়ে আসলে আপনারা সবসময় হচ্ছে নজরদারিতে রাখেন বা আপনারা গবেষণা বা নানা ধরনের তথ্য নেন। তাহলে কেন প্রতি বছর বাঁধগুলো ভাঙছে? যে অভিযোগটি কিছুক্ষণ আগে আরেকজন অতিথি বললেন যে এটার পুরোটাই হচ্ছে আপনাদের গাফলতির কারণে হয়। জি, ধন্যবাদ। আসলে আমাদের যে মুহুরী নদীর যে ক্যারেক্টারিস্টিক্স, সেটাতে আসলে আমরা জানি যে এটা আসলে অত্যন্ত ফ্যাসি রিভার আমরা বলি, মানে আকস্মিক বন্যাপ্রবণ নদী। এবং দেখা গেছে যে বাংলাদেশের যে স্টিপ রিভারগুলো আছে, মানে যেগুলো আমরা বলি খাড়া ঢাল, তার মধ্যে মুহুরী মানে সবচেয়ে সর্বোচ্চগুলো একটা বলা যায়। তো এবং উজানে দেখা যায়, এবং আরেকটা যেটা আমরা লক্ষণীয় যে উজানে আসলে যে আমরা বলি যে প্রবাহ এরিয়া মুহুরী নদীর, সেটা আসলে তুলনামূলক খুব কম, কিন্তু সেই তুলনায় বৃষ্টিপাত তীব্রতা সে আবার ওদিকে বেশি, বিশেষ করে যখন বঙ্গোপসাগরে লঘুচাপ বিরাজ করে সেই সময়টাতে আসলে, এবং মৌসুমী বায়ু সক্রিয় হয় সেই সময়টাতে আসলে অল্প সময় প্রচুর বৃষ্টি হয় এবং খাড়া ঢালের কারণে অল্প সময় প্রচুর পানি নেমে আসে। তো এই ধরনের নদী, আকস্মিক বন্যাপ্রবণ নদীতে আসলে আমরা জানি যে পূর্বাভাস আসলে যে বড় নদীগুলোর মতো এত দীর্ঘ সময় দেওয়া যায় না। যেমন এবং মুহুরীর ক্ষেত্রে দেখা গেছে যে ক্যাচমেন্ট এরিয়া ছোট হওয়ার কারণে এখানে সর্বোচ্চ মানে একদিন আগেই হয়তো বলা যায় যে পানি আসতে পারে। এবং মানে নিকট অতীতে দেখা যাচ্ছে যে বাঁধ ভাঙার প্রবণতা কিছুটা বৃদ্ধি পাচ্ছে। এর একটা অন্যতম কারণ হচ্ছে যে নদী আসলে অতীতে যে প্রশস্ততা ছিল সেটি আসলে ইদানিংকালে হ্রাস পেয়েছে, যেটা আমাদের সম্মানিত আলোচকবৃন্দ বলেছেন। এবং এর কারণে যে বিপুল পরিমাণ প্রবাহ যে বেগে পানি নিয়ে আসে সেটি আসলে মানে, কিন্তু আপনি যে বিষয়টি বলছেন যে নদী তার প্রবাহ পরিবর্তন করেছে, তার গতিপথ ছোট হয়ে এসছে, তার জন্য হয়তো অনেক বেশি পানির জোয়ারের কারণে হয়তো বাঁধগুলো ভেঙে যাচ্ছে, কিন্তু
আপনাদের কাছ থেকে হচ্ছে বিষয়গুলো গবেষণা করা প্রথমত এক, দ্বিতীয়ত হচ্ছে প্রতি বছর যখন বাঁধটি নির্মাণ করা হয় তখন তো সেখানে কি সামগ্রী ব্যবহার করা হচ্ছে সেটার তো দেখভাল আপনাদের করার কথা। এটি তো প্রকৃতির উপর আমি তো আসলে মানে ছেড়ে দেওয়া যায় কি না এই যুক্তিটা যে প্রবল স্রোতের কারণে বারবার বাঁধ ভাঙছে, তাহলে যাতে বাঁধ না ভাঙে, প্রবল স্রোত তো হবেই, সেই ব্যবস্থাটা তো করা উচিত, সেটা কেন করছেন না? জি, ধন্যবাদ। আসলে আমাদের যে মুহুরী নদীতে ইদানিং কালে দেখা যাচ্ছে যে মানে ভাঙন প্রবণতাটা বৃদ্ধি পেয়েছে। আসলে এটা সেই ঐতিহাসিক আমল থেকেই এটা মাটির বাঁধ দিয়ে নির্মাণ করা নদী। এখানে আসলে আমরা যেটাকে বলি পার্মানেন্ট প্রোটেকশন ওয়ার্ক সেটা করা হয়নি। কারণ হচ্ছে গিয়ে অতীতে নদীর প্রশস্ততা বেশি ছিল এবং যে চ্যানেল ক্যাপাসিটি ছিল সেটা আসলে ওই পানিকে প্রবাহের জন্য যথেষ্ট ছিল। কিন্তু সাম্প্রতিককালে বিশেষ করে নিকট অতীতেই এই প্রবণতাটা বৃদ্ধি পেয়েছে যে নদীর প্রশস্ততা কমে এসেছে এবং দেখা যাচ্ছে যে বিশেষ করে বিগত 10 বছরে দেখা যাচ্ছে যে এই প্রবণতাটা কিছুটা বেশি বেড়েছে। তো এই এবং আরেকটি বিষয় উল্লেখ্য যে আসলে যে পার্মানেন্ট প্রোটেকশন ওয়ার্ক বা স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা এটা আসলে এটা একটি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ প্রকল্প এবং আসলে সরকারের যে প্রায়োরিটি এরিয়া আছে সেই অনুযায়ী প্রকল্পগুলো ক্রমান্বয়ে বাস্তবায়ন হচ্ছে। যেমন বাংলাদেশের যে সিরাজগঞ্জের হার্ড পয়েন্ট আছে, আমরা জানি যে একটা সবচেয়ে ভাঙন প্রবণ অঞ্চল, সেখানে এখন পুরোপুরি পার্মানেন্ট প্রোটেকশন ওয়ার্ক করা হয়ে গেছে এবং সেই জায়গাটা এখন আমরা বলতে পারি ভাঙন মুক্ত। একই সাথে চাঁদপুরের যে হার্ড পয়েন্ট আছে যেখানে মূলত উত্তাল মেঘনা নদী প্রতি বছরই ভাঙন করতো, সেটা আসলে এখন এই প্রোটেকশন ওয়ার্কের কারণে চাঁদপুর শহরে এখন অনেকটাই মানে ভাঙন ঝুঁকি মুক্ত। তো এইভাবে সরকার বাংলাদেশ সরকার প্রায়োরিটি এরিয়া ধরে এগোচ্ছে এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ইতিমধ্যেই সাইট ভিজিট করেছেন এবং তিনি সমস্যা সম্পর্কে অবগত হয়েছেন এবং আশা করা যাচ্ছে যে এটিও আমাদের একটা অন্যতম প্রায়োরিটি এরিয়া হয়ে গেছে, যে এতে কোনো সন্দেহ নেই। এবং আশা করছি যে আমরা অচিরেই এই আমাদের পার্মানেন্ট প্রোটেকশন ওয়ার্ক তৈরি করার বা যে প্রকল্প হাতে নিতে পারবো স্থানীয় সেটির কোনো আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য আছে কিনা? কবে নাগাদ এই একেবারে সুনির্দিষ্টভাবে এই বাঁধগুলো নির্মাণ করার কাজটি শুরু হবে? আপনি নিজে বারবার বলছিলেন যে প্রায়োরিটি ভিত্তি করে বিভিন্ন এলাকার নানা ধরনের উন্নয়নের কাজ চলছে, তাহলে এই অঞ্চলের উপর কি প্রায়োরিটির অংশটুকু কম ছিল বা আপনারা কি সেভাবে উপস্থাপন করতে পারেননি, যেহেতু এখানে বারবারই হচ্ছে এই বাঁধগুলো ভেঙে যাচ্ছে? তারপরেও কবে নাগাদ আসলে সেই বাঁধগুলো এরকম শক্তিশালী হয়ে নির্মাণ হবে আমরা জানবো। আপনি তো আছেন আমাদের সাথে, অন্য অতিথিরাও যুক্ত হবেন। ফিরোজ মজুমদার, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। আমরা যেমনটা আসলে দর্শক কথা বলছিলাম, সারা দেশেই বলা যায় অনেক এলাকাতেই বন্যা পরিস্থিতি এবং ভারী বৃষ্টি হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে ফেনীর এলাকার আলোচনা করছিলাম, আমরা একটু সুনামগঞ্জের খবর আসলে জানবো, কারণ সেখানেও বারবারই এখনও সিলেটে বন্যার পরিস্থিতি খুব একটা স্বাভাবিক হয়নি, কিন্তু পূর্বাভাস বলছে যে সেই অঞ্চলগুলোতে আবারও বন্যার এক ধরনের আশঙ্কা হতে পারে বা অবস্থা তৈরি হতে পারে। ভারতের মেঘালয়ে টানা 3 দিনে ভারী বৃষ্টির পানি ভাটিতে নামায় সুনামগঞ্জ 2 দফায় বন্যা শুরু হয়েছে। এর মধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে 7 উপজেলার 8 লাখ মানুষ। বিভিন্ন সড়ক পানিতে ডুবে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। মঙ্গলবার লোয়ারবাজারের আজমপুর খেয়াঘাটে নৌকা ডুবে নিখোঁজ হয় মা মেয়ে সহ একই পরিবারের 3 জন। আমাদের সহকর্মী শামস সুমনের একটি প্রতিবেদন, চলুন দর্শক সেটা দেখে আসি। মাত্র 10 দিন আগেই এক দফা বড় আকারের বন্যা হয়ে গেছে সুনামগঞ্জে। সেই পানি অনেক এলাকা থেকে পুরোপুরি না নামতেই শুরু হয়েছে দ্বিতীয় দফা বন্যা। গত 3 দিন ধরে উজানে ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টি হচ্ছে, সেই পানি নেমে আসছে সুনামগঞ্জে। এরই মধ্যে সদর, তাহিরপুর ও বিশম্বরপুর সহ 7 উপজেলায় বন্যা কবলিত হয়ে পড়েছেন প্রায় 8 লাখ মানুষ। পানির বদলা পানি আইতাছে খালি মানুষের ক্ষতি 3 দিন ধরে আবার নতুন করে বন্যা, যে এই অবস্থা বন্যা যে ক্ষতিগ্রস্ত আছে, যে গরিব অসহায় যে মানুষগুলো আছে রাতে তো সোলার ভিতরে ফাটি। জেলা প্রশাসক জানিয়েছেন বন্যা দুর্গতদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রীও আছে। তো আমরা আশা করছি যে নদীর পানি কমে যাবে, আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। আমাদের প্রায় 219টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, এর মধ্যে কিছু আশ্রয় কেন্দ্রে মানুষ উঠেছে, আমাদের পর্যাপ্ত ত্রাণ রয়েছে। এদিকে পানিতে ডুবে গেছে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের সূত্রখোলা অংশ, এতে বন্ধ হয়ে গেছে জেলা সদরের সাথে তাহিরপুরের সড়ক যোগাযোগ। এছাড়া সদর, ছাতক, দোয়ারাবাজার ও জামালগঞ্জের অনেক অভ্যন্তরীণ সড়ক ডুবে গেছে। আগের বন্যা তো পানি হয়েছে, এই বন্যা তো অনেক পানি, বাড়ি ঘরে পানি টানি একবারে
অবস্থা খারাপ, ধান চাউল দিতে আছে নষ্ট কষ্ট হয়ে গেছে। আগে বন্যা হয়ে গেছে, আমরা গড়ে ধরে পানি উঠে গেছে, ওখানে আবার পানি আইছে, আমরা ক্ষতি। মঙ্গলবার জোয়ারা বাজারের আজমপুর খেয়াঘাটে নৌকা ডুবে নিখোঁজ হন মা মেয়ে সহ একই পরিবারের ৩ জন। জেলায় বিপদসীমার ওপর দিয়ে বইছে সুরমা নদীর পানি। শাকিলা শম্পা, ৭১। দর্শক, আমাদের সাথে এর মধ্যে কিন্তু অতিথি হিসেবে যুক্ত আছেন সর্দার উদয় রায়হান এবং একই সাথে যুক্ত হয়েছেন মাননীয় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান এবং তিনি সুনামগঞ্জ ৩ আসনের মাননীয় এমপি। আমরা মাননীয় মন্ত্রীর কাছে যাব, তবে তার আগে আমরা উদয় রায়হান আপনার কাছে আবার একটু ফিরে আসতে চাই। এখানেও কিন্তু একই কথাই কিন্তু বলছেন, এই সুনামগঞ্জের যদি খবর আমরা দেখি সেটি হচ্ছে যে বন্যা এরই মধ্যে হয়েছে, আরও একটি বন্যার পূর্বাভাস দিচ্ছেন আপনারা। ফলে এই এলাকার মানুষগুলোর দুর্ভোগটি সামনের দিনগুলোতে কি পরিমাণে হতে যাচ্ছে এবং কেন এই বন্যা পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে না? এটি কি এই যে জলবায়ু পরিবর্তনের কারণে ভারী বৃষ্টির যে একটি প্রভাব গত কয়েক বছর ধরে আলোচনা হচ্ছে, এটি কি সেটির কারণেই হচ্ছে নাকি এটা স্বাভাবিকভাবেই এ ধরনের ভারী বৃষ্টি বা বন্যা হয়ে থাকে এই সময়টাতে? জি, ধন্যবাদ। বর্তমানে আমরা গত ১ তারিখ থেকে দেখতে পাচ্ছি যে সিলেট সুনামগঞ্জ জেলার বিভিন্ন নদীর পানি এবং আজকেও 11টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে আছে সর্বমোট। এবং তবে আমরা দেখতে পাচ্ছি যে গত ২৪ ঘন্টায় পানি বৃদ্ধির প্রবণতা কিছুটা কমেছে এবং সন্ধ্যা নাগাদ পানির কিছুটা হ্রাসও পেয়েছে। তো আবহাওয়ার পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী ২৪ ঘন্টা পর্যন্ত উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে তারপর এটার মাত্রা কিছুটা কমতে পারে। তো আশা করা হচ্ছে যে এর ফলে বন্যা পরিস্থিতি খুব গুরুতর অবনতি আর হবে না। আগামী ২৪ ঘন্টায় সামান্য অবনতি হতে পারে, এরপর পরিস্থিতি কিছুটা উন্নতি লাভ করতে পারে এবং আশা করছি এটা স্বল্পমেয়াদী পরিস্থিতি লাভ করবে। তো এবং এবছর দেখা যাচ্ছে যে আমাদের যে বর্ষা মৌসুম সেটা স্বাভাবিকের তুলনায় কিছুটা আগে বিস্তার লাভ করেছে বাংলাদেশে ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী সময়, এবং সেই সময় দেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট অঞ্চলে প্রচুর ভারী বৃষ্টিপাত সংঘটিত হয়েছে এবং ওই বৃষ্টিপাতের রেশ কাটতে না কাটতেই বর্ষা মৌসুম বিস্তার লাভ করে জুন মাসের মাঝামাঝি সময়ে পুনরায় আরেকটা ভারী বৃষ্টিপাত ঘটায় এবং এর ফলে নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতি তৈরি করে। এবং আমরা আরেকটা জিনিস দেখতে পেয়েছি যে পানি হ্রাস পাওয়ার প্রবণতাও কিছুটা ধীর। এর পিছনে মূলত কারণ যে মানে নিরন্তর বৃষ্টিপাত, যেহেতু বর্ষা মৌসুম পুরোপুরি বিস্তার লাভ করেছে একটু আগেই, এবং জুন মাসে আমরা দেখেছি যে স্বাভাবিক তুলনায় কিছুটা বেশি বৃষ্টিপাত সংঘটিত হয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলে, এবং সেটা রেশ কাটতে না কাটতেই এসে পড়েছে এই জুলাই মাসের ১ তারিখ থেকে জুন মাসের ৩০ তারিখ থেকে এই নতুন বৃষ্টিপাতের স্পেল, যেটা হচ্ছে এই আমাদেরকে আরেকটা বন্যা পরিস্থিতির মুখোমুখি করেছে সিলেট সুনামগঞ্জ অঞ্চলে। তো আশা করা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত প্রবণতা সামনে কমে আসতে পারে, এটা খুব বেশি দীর্ঘমেয়াদী হবে না, এবং এরপরে আমরা যদি একটা স্পেল দেখতে পারি সেটা আমাদের পরিস্থিতির উন্নতি হবে। এবং যেহেতু আমরা একটা টানা বৃষ্টিপাত দেখছি, আশা করা যাচ্ছে যে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী সামনে কিছুটা সময় আমরা হয়তো গ্যাপ পেতে পারি এবং পরিস্থিতির একটা উন্নতি হতে পারে বলে আপনি আশা করছেন। আমরা আসলে সেই আশাটাই রাখতে চাই। মাননীয় সাবেক পরিকল্পনা মন্ত্রী যুক্ত আছেন আমাদের সাথে এম.এ. মান্নান। আমরা একটু যদি আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি একসময় এই এলাকার নানা ধরনের উন্নয়নের সাথে যুক্ত ছিলেন, কিন্তু যে প্রসঙ্গটি বারবারই আসে, শুধুই এই এলাকা না, পুরোই হচ্ছে বাংলাদেশের উন্নয়নের সাথে আপনি জড়িত ছিলেন, নানা ধরনের পরিকল্পনার সাথে জড়িত ছিলেন, কিন্তু এই যে বাঁধগুলো নির্মাণের ক্ষেত্রে বারবার অনিয়ম, দুর্বল বাঁধ, নিম্ন সামগ্রী দিয়ে বাঁধ নির্মাণ করা হয়, এখনও কিন্তু আজকের দিনেও আমরা সেই আলোচনা করেছি প্রথম পর্যায়ে। কেন আসলে এই কাজটি করতে হচ্ছে, মানে কেন এই দুর্নীতি বা অনিয়মগুলো ঠেকানো যাচ্ছে না? ধন্যবাদ আপনাকে। আমি ওই এলাকার সন্তান, হাওড় এলাকায় জন্ম, ওখানে আমার রাজনৈতিক বা পারিবারিক সকল স্বার্থ ওই এলাকার সঙ্গে জড়িত। একটি কথা বলার প্রয়োজন, আমরা কিন্তু বন্যা ফেরাতে পারবো না, রুটবার কোনো শক্তি আমাদের কাছে নেই, কারো কাছে নেই। যা করতে হবে ম্যানেজ করে বাঁচতে হবে। তো এখন আপনি একটা প্রশ্ন করলেন আমাকে, বাঁধ টাদ দেওয়া ইত্যাদি হাওড় বা ওই অঞ্চলে। পরিষ্কার একটা কথা বলা দরকার, আমাদের পূর্বপুরুষেরা ওখানে পানিতে ডুবে, আধা ডুবে তারা বেঁচেছেন একটা নিম্নমানের জীবনের মধ্যে, আধ পেটা খেয়ে না খেয়ে মাছ টাছ ধরে কোনো মতো তাদের জীবন যায়। আমরা তো সেটা চাই না, আমরা ভালো থাকতে চাই।
শিক্ষা দীক্ষা চাই, সড়ক চাই, বিদ্যুৎ চাই, এইটা আমাদের এখন আগ্রহ। হাওড় এলাকার মানুষও তাই চায়। এই জন্য আমরা কিছু কিছু নির্মাণ অবশ্যই করতে হয়েছে। আমরা থানাগুলোকে সংযোগ করার চেষ্টা করেছি, ইউনিয়নগুলোকে সংযোগ করার চেষ্টা করেছি। যদি এই কাজটা করতে গিয়ে আমি স্বীকার করব, আমরা পানির যে প্রাকৃতিক প্রবাহ, যেটা আবহমান কাল, চিরদিনের প্রবাহ, সেইটাকে জেনে বা না জেনে, না বুঝে ভালো করতে গিয়ে আমি কোনো কোনো মন্দ করেছি। এবং সেই কাজটা ইতিমধ্যে আমাদের নজরে আসার পরপরই আমি বছর 3 আগে আমি যখন পরিকল্পনা মন্ত্রণালয়ে কাজ করতাম, তখন আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার নির্দেশনা দিয়েছিলেন যে এখন থেকে আর আমরা জলাভূমিতে, প্লাবনভূমিতে, হাওড় এলাকায় আর কোনো সাংবৎসরিক অল ওয়েদার সড়ক নির্মাণ করব না। আমরা যদি করতেই হয় আমরা উড়াল সড়ক বানাবো, সেতু বানাবো, এবং যেখানে যেখানে আমরা সড়ক করব উঁচু জায়গায়, সেখানেও আমরা প্রচুর পরিমাণে কালভার্ট দিব। তবে আমি স্বীকার করব, মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা আমরা জানিয়েছি সকলকে, কিন্তু আমাদের এখানে বাস্তবায়নের সঙ্গে ঢিলেমি আছে, সঙ্গে সঙ্গে বাস্তবায়ন হয় না। ও যারা এই কাজটা করেন, স্থানীয় সরকার বিশেষ করে, ইচ্ছাকৃত নয়, আমি দোষারোপ করছি না, ভালো কাজ করছেন, তাদের কাজের ফল আমরা ভোগ করছি। কিন্তু যে সকল লোকেরা কাজ করেন, ইনক্লুডিং আমরা যারা পলিটিক্স করি, এমপি সাহেবরা, চেয়ারম্যান সাহেবরা, আমাদেরও আগ্রহ থাকে নির্মাণের জন্য। আমরা সড়ক চাই, মানুষের চাই, দাবি করি। সুতরাং এখানে একটা জেনে না জেনে আমরা কিছু কিছু কাজ করেছি, এবং এইটাই একমাত্র পথ আমি মনে করি। আমি বিশেষজ্ঞ নই, সড়কগুলো যেগুলো নির্মিত হয়ে গেছে এইগুলোকে ভেঙে ফেলা উচিত নয়, সম্ভব নয়। আমরা বিদ্যমান সড়কগুলোতে আরো অধিক পরিমাণে বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে কালভার্ট নির্মাণ করতে হবে, যাতে পানির চলাচল আরো বাড়ে। আর যত নির্মাণ আগামীতে হবে, নির্মাণ করতেই হবে উন্নয়নের প্রয়োজনে। নির্মাণগুলো যেন খাপ খাইয়ে, অ্যাডজাস্ট করে, ব্লেন্ডিং ইন করে প্রকৃতির সঙ্গে আমরা করি। এই যে প্রসঙ্গটি আপনি তুললেন যে খাপ খাইয়ে ব্লেন্ডিং করে প্রকৃতির সাথে আমরা করি, কিন্তু তার প্রধান আগে থেকেই আপনি বলছিলেন যে হ্যাঁ, এটার দায় আসলে জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শুরু করে কেউই আসলে এড়াতে পারে না। তাহলে যেহেতু তারা এড়াতে পারে না, তাদের কি জবাবদিহিতার আওতায় নিয়ে আসা কি উচিত না? আপনার কাছে কি মনে হয়, যখন এই উন্নয়ন কাজগুলো হচ্ছে, যখন একটি বাঁধ নির্মাণ করা হচ্ছে, সেটা তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, এটা তো হুট করে হয় না, এটা টেন্ডার হয়, যাচাই বাছাই হয়, তারপরে হয়তো কেউ ঠিকাদারি দায়িত্ব পান, তারপরে হয়তো এলাকায় কাজ করতে যান। সে ঠিক মতো কাজটি করছে কিনা এটি মনিটরিং করবার, বা সে যদি কাজটি ভুল করে তাহলে এটি তাকে শাস্তির আওতায় নিয়ে আসার যে দায়িত্বটি, সেটি তাহলে কার? শাস্তি তো একটা ক্রিমিনাল প্রসিডিউরের ব্যাপার। আগে দোষারোপ নির্ণয় করতে হবে, উচিত জায়গায় গিয়ে মামলা করতে হবে, তারপরে তাকে শাস্তি দিতে হবে। ওটা অবশ্যই আমরা এড়িয়ে যাওয়ার কথা বলছি না। প্রাথমিক কাজ ছিল ইমিডিয়েট স্টপ করা, সেটা আমরা করেছি। আমরা আর উঁচু সড়ক নির্মাণ করছি না, যদিও 2-1 জায়গায় অজান্তে কিছু কিছু লোক, সরকারি কর্মকর্তা কর্মচারী যাই বলুন না কেন, জেনে না বুঝে চেয়ারম্যান সাহেবরা বা মেম্বার সাহেবরা বা আমি ধরুন সাংসদ হিসাবে কাজ করছি। এটা আমি, যারা অজান্তে সম্পূর্ণ ইনোসেন্টলি, ইংরেজি বাংলায় কি বলবো, না জেনে কোনো কাজ করে ভালো করতে গিয়ে মন্দ হয়ে যায়, ইট ইজ নট এ ক্রিমিনাল অফেন্স। এই জন্য তাকে আমরা শাস্তি দিতে পারি না। যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো ক্ষতি করে থাকে, অবশ্যই তাকে শাস্তির আওতায় আনা হবে। কিন্তু আপনি যেটা বললেন যে ইনোসেন্টলি কেউ যদি অপরাধ করে, সে তো সে এলাকার মানুষ, সে সেখানকার জনপ্রতিনিধি, সে এলাকার পুরো ভৌগোলিক জায়গাটি জানে। তো সে যখন এই কাজটি করতে যাবে, তখন তো তাকে সেরকম ইনোসেন্টলি ছেড়ে দেওয়ার কি সুযোগ আসলে আছে কি না? কারণ সে তো জানেই যে এখানে বেশি পানি আসবে, এখানে হচ্ছে এইভাবে বাঁধ না দিলে এটি ভেঙে যাবে, মানুষের দুর্ভোগ হবে। আমি দার্শনিক হওয়ার চেষ্টা করবো না, দার্শনিক নই। মানুষ যখন সুখে আসে তখন দুঃখের কথা ভুলে যায়, যখন দুঃখে পড়ে তখন সুখের কথা ভুলে যায়। আমি যখন আমাদের হাওড় এলাকায় বলছি, শীতকালে যখন ভেসে যায়, ধানে ভরে যায়, মাছে ভরে যায়, আমরা বর্ষার পানির কথা ভুলে যাই। আবার বর্ষাকালে যখন আমাদের পানি ঘরে উঠে, তখন আমরা আমাদের দুর্দশার কথা, এটা স্বাভাবিক হিউম্যান রিফ্লেক্স। যাক, এগুলো বলছি একটা কথাই, সরকার, বর্তমান সরকার সকল কিছুর কেন্দ্রে যিনি আছেন সরকার প্রধান, পরিষ্কার নির্দেশনা দিয়েছেন, যা আবার হয়েছে আর করবেন না, নাম্বার 1। নাম্বার 2, যেটা করেছেন সেইখানেও
একটু আগে যেটা বললাম, আরও কালভার্ট বানান, কাটেন, ছোট ছোট সেতু করেন, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো তো জেনারেল অর্ডার। প্রধানমন্ত্রী বা আমরা যারা আছি, মন্ত্রী বা সচিব যারা আছেন, তারা তো গিয়ে পয়েন্টে পয়েন্টে অ্যাকচুয়াল কাজটা করেন না। অ্যাকচুয়াল কাজ হাজার হাজার মানুষ করে, তারা অনেক সময় সচেতন নয়। আমি আপনাকে একটা কথা বলতে চাই, শুধু মন্দ বললে হবে না, ভালো দিকটা বোঝা উচিত। এই উন্নয়নের ফলে আজকে সুনামগঞ্জের হাওড় এলাকার জীবনমান উন্নয়ন হয়েছে, উন্নতি হয়েছে, মানুষ ভালো থাকে পূর্বের তুলনায়। মানুষ খেয়ে পরে, শিক্ষায়, বিদ্যুতের আলোকে আগের তুলনায় অনেক ভালো আছে। আমরা এটা স্যাক্রিফাইস করতে চাই না। আমাদের কষ্টটাকে স্বীকার করে আমরা প্রকৃতির সঙ্গে অ্যাডজাস্ট করে বাঁচতে হবে। সেই কাজটা বিশাল বড় কাজ, সরকার সচেতন, সেই কাজটা হচ্ছে বলে আমি মনে করি। আর জলবায়ুকে আজকাল সহযোগী জলবায়ুকে দোষারোপ করি, এটা বিশ্বজনীন ব্যাপার, আমার একার কিছু করার নয়, বাংলাদেশের একার কিছু করার নয়, এগুলো আলোচনা থাকবে। আসল কথা, 1 সেকেন্ডে 1 মিনিট আপনাকে বলি, যে সকল বাঁধ বানিয়েছি এইগুলো আরো নতুন করে শত শত হাজার হাজার কালভার্ট নির্মাণ ইমিডিয়েটলি করতে হবে। প্রোগ্রামের মাধ্যমে নতুন কোনো বাঁধ নির্মাণ করা যাবে না, একদম। এই দুটো জিনিস করলে আমরা মোটামুটি বাঁচতে পারবো বলে মনে করি। অবশ্যই, এবং সেই বাঁধগুলো যেন টেকসই হয়, আমরা আসলে সেই আশাটাই রাখতে চাই। আপনি আছেন মাননীয় মন্ত্রী আমাদের সাথে। আমরা আসলে দর্শক পুরো একেবারেই হচ্ছে সারা দেশে যে এই ধরনের বৃষ্টিপাত এবং বন্যার যেই খবর আসলে আমরা খবরাখবর নিচ্ছিলাম, তার বিস্তারিতভাবে আমরা একটু আলোচনা করছিলাম। সামনের দিনগুলোতে বন্যার পরিস্থিতি কিভাবে আসলে মোকাবেলা করা যাবে, কারণ এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন প্রস্তুত হতে। সেখানে টানা ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত দেশের বিভিন্ন অঞ্চল। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্লাবিত হয়েছে বহু ঘরবাড়ি ও সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছে শতাধিক পর্যটক। তবে খাগড়াছড়িতে পাহাড় ধসের 4 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে যান চলাচল। উত্তরাঞ্চলেও রয়েছে বন্যার আশঙ্কা। অন্যদিকে সিলেটে 2 দফা বন্যার ক্ষত সরানোর আগেই 3য় দফা বানের কবলে পড়েছেন লাখ লাখ মানুষ। বন্যায় প্লাবিত হয়েছে সিলেটের কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল। দর্শক, আলোচনা শুরু করবার আগে চলুন প্রতিবেদন দেখে আসি। বৃষ্টি আর ঢলে পানি বেড়েছে পাহাড়ি নদীর। এতে প্লাবিত হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ সহ বেশ কিছু নিচু এলাকা। ঘরবাড়ি আর সড়ক তলিয়ে যাওয়ায় বিপদে জনজীবন। এদিকে পাহাড়ি ঢলে মাচালং ও বাঘাইহাট বাজারের সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন প্রায় শতাধিক পর্যটক। এদিকে সেখানে বন্যা ও পাহাড় ধসের শঙ্কায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে মাইকিং, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র আর দুর্গত এলাকার মানুষদের দেয়া হচ্ছে খাবার। সাজেকেও আমাদের কিছু প্রায় শতাধিক পর্যটক রাস্তাঘাট বন্যায় কবলিত হওয়ার জন্য আটকা পড়েছে। তো তাদেরকে আমরা এই মুহূর্তে আসলে কিছু করতে পারছি না। তাদের জন্য আমরা তাদেরকে সাজেকে অবস্থান করতে বলেছি এবং তাদের জন্য যে নিরাপদ আবাস প্লাস খাদ্য সামগ্রীর যেন কোনো সংকট না হয়, সেটা আমাদের উপজেলা প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইভাবে বৃষ্টি আর ঢলে চেঙ্গি ও মাইনী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে খাগড়াছড়ির মুসলিমপাড়া, গঞ্জপাড়া সহ বেশ কয়েকটি নিচু এলাকা। আর মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় পাহাড় ধসের 4 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে যান চলাচল। তবে আবারও ধসের শঙ্কায় সাবধানে চলাচল করতে বলেছে প্রশাসন। সিলেটের কানাইঘাট, গোয়াইনঘাট, জয়ন্তাপুর, কোম্পানিগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রাম আবারও প্লাবিত হয়েছে। গোয়াইনঘাট সিলেট সড়ক ডুবে যাওয়ায় বন্ধ হয়েছে যান চলাচল। বৃষ্টি অব্যাহত থাকলে আবারও ভয়াবহ বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বৃষ্টি আর ঢলে মনু ও কুশিয়ারা নদীর পানি বেড়ে মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখার হাওর সংলগ্ন নিচু এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। নেত্রকোনাতেও পানির স্রোতে খাগগড়া চৌরাস্তা সড়ক ভেঙে যাওয়ায় খারৈন ইউনিয়নের 15টি গ্রামের মানুষ বিপদে পড়েছেন। পানি বেড়ে প্লাবিত হয়েছে 8টি ইউনিয়নের নিচু এলাকা। বনশ্রী হালদার, 71। দর্শক, যেমনটা আসলে বন্যার খবরই আমরা শুনছিলাম, কোনো এলাকায় খুব একটা সুখবর নেই। বন্যা পরিস্থিতি সামনের দিনগুলোতে আসলে অবনতি হতেই যাচ্ছে। একটু আলোচনা করতেই চাই পানি উন্নয়ন বোর্ডে যেহেতু নির্বাহী প্রকৌশলী আমাদের সাথে যুক্ত আছেন, সর্দার উদয় রায়হান, আপনাকে এই যে বলা হচ্ছে যে পানি যদি না কমে তাহলে আপনারা ঠিকঠাক মতো মেরামত করতে পারবেন না, তাহলে সেই হিসেব করে যে এলাকাগুলো এখন বেশি প্লাবিত হয়েছে সেই মানুষগুলোর তাহলে দুর্ভোগ আসলে কমছে না সহসাই? জি, ধন্যবাদ।
আসলে বর্তমানে যেহেতু পানি বাড়ার একটা প্রবণতা আছে, এই সময়তে আসলে যে সকল আক্রান্ত এলাকার লোকজন আছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে অবস্থান করাই শ্রেয়। যেহেতু জেলা প্রশাসনের সমন্বয় ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সংস্থাগুলো এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে এবং বাংলাদেশ সরকারেরও যথেষ্ট পরিমাণ ত্রাণ মজুদ রয়েছে এবং অনেক ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। তো আপাতত বন্যাকালীন সময়টাকে আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করে টিকে থাকাই হচ্ছে সর্বোত্তম কাজ এবং এই পরবর্তীতে আমরা আশা করছি যে এই বন্যা পরিস্থিতি খুব দীর্ঘস্থায়ী হবে না, এটা স্বল্পমেয়াদী পরিস্থিতি হিসেবেই থাকবে এবং পরবর্তীতে পানি নেমে গেলে অবশ্যই ক্রমান্বয়ে যে অন্যান্য যে সকল কাজ আছে, যে সকল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সে সকল স্থাপনা মেরামতে জোরদার পদক্ষেপ নেওয়া সম্ভব হবে এবং একই সাথে যে সকল মানুষ ভুক্তভোগী আছেন তারাও নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে পারবেন বলে আমি আশা করি। কিন্তু নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগে যখন এই বন্যা পরিস্থিতি হয়, আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা বারবারই অভিযোগ দেখেছি সেখানে পর্যাপ্তভাবে তাদের খাবার, তাদের থাকবার ব্যবস্থা অথবা সেখানে স্বাস্থ্যসম্মতভাবে থাকার যে সুযোগটি সেটি আসলে নেই এবং খাবারের মানও অনেক নিম্নমানের দেওয়া হয়। সেটি তাহলে আসলে কিভাবে নিরসন করা যায় বলে আপনার কাছে মনে হয়? এই অভিযোগ তো অনেক পুরনো। জি, এই ব্যাপারে স্থানীয় জেলা প্রশাসন সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছেন, এটি মূলত তাদের এখতিয়ারভুক্ত। তো এই ব্যাপারে সরকার সচেতন আছেন এবং আক্রান্ত মানুষের দুর্ভোগ যত ভালো উপায়ে মোকাবেলা নিরসন করা যায় সে ব্যাপারে জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং মাঠ পর্যায়ে সাথে পানি উন্নয়ন বোর্ডও সক্রিয় আছে। বিশেষ করে বিভিন্ন আক্রান্ত যে সকল বাঁধের স্থানগুলো ঝুঁকিপূর্ণ সেগুলোতে ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ড পানি বাড়াকালীন সময়েও ইমার্জেন্সি প্রোটেকশন ওয়ার্কের কাজ চালিয়ে যাচ্ছে, যাতে বন্যার পানি বাড়তি পানি ভিতরে না ঢুকে অতিরিক্ত ক্ষতির কারণ না হয়। তাই আসলে এই সময়টা তো আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সরকারের সকল মহল সক্রিয় আছে। একই সাথে বেসরকারি বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান আমরা জানি তারাও কাজ করে যাচ্ছেন নিরলসভাবে এই পরিস্থিতি মোকাবেলায়। তো অবশ্যই নিশ্চয়ই সবাই একসাথে কাজ করে যাচ্ছেন, কিন্তু যে বিষয়টা আসলে আমি আলোচনা করতে চাই এখন, মাননীয় সাবেক মন্ত্রীও আছেন আমাদের সাথে, এই যে আশ্রয় কেন্দ্রগুলোর যে ব্যবস্থাপনা সেটি নিয়ে বারবার এক ধরনের অভিযোগ থাকে যখন এই ধরনের দুর্যোগ সামনে আসে। আমরা দেখি যে মানুষরা সেখানে যেতে চান না। এই আশ্রয় কেন্দ্রগুলো কেন আসলে আরো আধুনিকায়ন বা তাদের সেখানে থাকবার যে ব্যবস্থাগুলো, খাবারের ব্যবস্থাগুলো আরেকটু কেন ভালো করা যায় না? জি, ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, পরিষ্কার বলা উচিত, সবার জানা দরকার আমি মনে করি। আমাদের সরকার গত কয়েক বছরে যে বিভিন্ন স্কুলে বিশেষ শিক্ষা বিভাগ 8তলা 6তলা অনেক স্কুলে মাদ্রাসায় বিল্ডিং বানিয়েছে এবং আমার অভিজ্ঞতায় আমার এলাকায় গত কয়েক বছর দেখেছি বন্যার প্রকোপ যখনই হয় এই বিল্ডিংগুলা তাৎক্ষণিকভাবে আশ্রয় কেন্দ্রে রূপান্তরিত হয় এবং গ্রামীণ পরিবেশে চমৎকার আশ্রয় কেন্দ্র হিসাবে এটা প্রতিষ্ঠা পেয়েছে। ওখানে বিদ্যুতের সংযোগ আছে, পানির সংযোগ আছে, যদিও যারা ব্যবহারকারীরা আসেন তারা অনেকে এটা ব্যবহার পুরোপুরি জানেন না। এগুলো বাছাই করার সময় নয়, ইমার্জেন্সি বেসিসে তাদেরকে থাকতে দেওয়া হয়। তাদেরকে আমাদের জুনিয়র অফিসার বলবো আমি এক্সেন্সে বড় কাজ তারা করেন। ইউএনওরা তাৎক্ষণিকভাবে শুকনো খাবার জাতীয় জিনিস সরকার দেয়, চিড়া, মুড়ি এবং গুড় সেগুলো সরবরাহ করে। তারপরে চাল আসে, চাল বরাদ্দ করা হয়, এখানে চাল সরবরাহ করা হয়। আমি কয়েকটা কেন্দ্র নিজে ভিজিট করেছি। আইডিয়াল বাড়ির চেয়ে ভালো জায়গা তো পৃথিবীতে কিছুই নাই, বাট বুঝতে হবে যে এমার্জেন্সির জন্য করা হয়েছে। গাদাগাদি করে লোক থাকে এবং এক ধরনের সামাজিক জীবন আমি লক্ষ্য করেছি। মা বোনেরা গল্প করছে, পান খাচ্ছে, ঘুরছে, রান্নাবান্না। আপনি যেভাবে বলছেন সেভাবে আসলে যদি প্রতিটা আশ্রয় কেন্দ্রের চিত্র হতো তাহলে হয়তো বা আমাদের সবার জন্য কিছুটা হলে স্বস্তির জায়গা থাকতো যে এই মানুষগুলো দুর্ভোগে পড়েছে, কিন্তু সেই দুর্ভোগটি তারা পাশ কাটিয়ে কিছুটা ভালো তারা আছে। আজকে আসলে আলোচনা করবার সময় একেবারেই শেষ। মাননীয় মন্ত্রী যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে এবং একই সাথে সাবেক মন্ত্রী এবং একই সাথে উদয় রায়হান আপনিও যুক্ত হয়েছেন। আগামীতে নিশ্চয়ই আবারও আমরা কোনো সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব।